দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হয়েছে বিএনপি সরকারের মন্ত্রিসভা। নতুন করে দেশ পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে তারা কাজ শুরু করেছেন। এরই মধ্যে ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এ নিয়ে দ্রুতই পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যে পুলিশের শীর্ষ পদে রদবদল আসন্ন, প্রশাসনও রদবদল চলছে। এদিকে জেলা উপজেলা পর্যায়ে তালাবদ্ধ আওয়ামী লীগের কার্যালয়গুলোর জং ধরা তালা খুলতে দেওয়া শুরু হয়েছে। প্রতিহিংসার বদলে এটা কৌশলী রাজনীতি কিনা, যদিও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ, তাদের দলীয় কার্যালয় খোলার ঘটনা আইনগতভাবেই দেখা হবে। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও কলামিস্ট। আশরাফ কায়সার, আপনাকে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে একটু পুরনো দিকে যাই আমরা। 5 আগস্টের পরে যে ঘটনা, সেই ঘটনার পরে সবাই মোটামুটি একটা জোট হলো, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা দেখলাম। পরবর্তীতে সেটা আবার ভ্যানিশ হয়ে গেল। যাই হোক, এখন বিএনপির ভাস্ট এক্সপিরিয়েন্স, বড় দল, বাংলাদেশের জাতীয়তাবাদ, অন্যদিকে এনসিপির হচ্ছে আপনার নিউ সেটেলমেন্ট, নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন, জামায়াতের একটা আদর্শিক রাজনীতি, সব কিছু মিলিয়ে একটা টানাপোড়েন তৈরি হলো। সেই টানাপোড়েন নির্বাচনের আগ পর্যন্ত অন্য পর্যায়ে গেল। নির্বাচন শেষেও কি সেই টানাপোড়েন কোনো আশঙ্কা আছে কিনা বা কোনো সমস্যা দেখছেন কিনা আপনি? দেখুন, 5ই আগস্টের পরে যে রাজনীতির মাঠ, সেখানে আমরা শুরুতে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে দেখেছি, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যাকে আমরা বলি। কেননা তখন মাত্র শেখ হাসিনা পালিয়ে গেছেন, আচ্ছা, আওয়ামী লীগ শাসনের অবসান হয়েছে, এরকম একটি অবস্থা। পরবর্তীতে যখন আপনি ইলেকশনের দিকে যাচ্ছেন, যেটি গত কয়েকদিন আগে শেষ হলো, তখন এটা খুবই স্বাভাবিক যে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল বলেই আমরা নাগরিকরা অনেকখানি উপভোগ করেছি নির্বাচন, ভোট প্রদান, ফলাফল ঘোষণা, এমনকি সরকার গঠন, অথবা যারা বিরোধী দলে গেছেন। এখন যেইভাবে আমরা নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বিতা দেখছিলাম, সেটা নির্বাচনের আগেই মানায়। এখন নির্বাচনের পরে যেহেতু আমরা একটা সংসদীয় ব্যবস্থায় আছি, আপনাকে সংসদে আগে কার্যকর ভূমিকা রাখতে হবে, আপনাকে সংসদটিকে প্রাণবন্ত করে তুলতে হবে, এবং সেই ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল, দুপক্ষেরই যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা তাকিয়ে আছি যে 12ই মার্চ সংসদীয় অধিবেশন শুরু হওয়ার পরে আমার ধারণা রাজনীতির যে মাঠের যে উত্তাপ, নির্বাচনের আগের যে উত্তাপ, কিংবা পাল্টা প্রতিক্রিয়াগুলো, সেগুলো যেন সংসদে গিয়ে হাজির হয়। একটা বড় জায়গা তৈরি হবে, সেটা হচ্ছে যে আপনি এই যে সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ নেননি, বিএনপি যেটি করেনি, কিন্তু হ্যাঁ ভোট তো আপনাকে সেই ম্যান্ডেট দিয়েছে। এখন এনসিপি আর জামাত শপথ নিয়েছে, কাজে তারা হয়তো প্রচারণাটি এই অর্থে এইভাবে করবে যে বিএনপি সংস্কারগুলো করতে আগ্রহী না। কিন্তু বিএনপির দিক থেকে আমরা তাকিয়ে আছি, আমরা দেখব যে তারা সংস্কারের প্রস্তাবনাগুলোকে কি করে সামনের দিনগুলোতে এগিয়ে নেয়। এটি শুধুমাত্র যে সাংবিধানিক সংস্কার পরিষদ শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো বটেই, কিন্তু বিএনপির নিজেরও তো 31 দফা রয়েছে। কাজে বিএনপিকে হাজির হতে হবে যে রাষ্ট্রের সংস্কার, সংসদীয় ব্যবস্থার সংস্কার, সরকারের ভেতরে সংস্কার, এমনকি ক্ষমতার যে ভারসাম্যের যে সংকট আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেই জায়গাটিতে বিএনপি কোন জায়গায় যায়। আমার ধারণা রাজনীতির মাঠ গরম হতে শুরু করবে এই ইস্যুগুলোতে আগামী দিন। আমি একটু যেতে চাই স্নিগ্ধা আপা আপনার কাছে। সেটি হচ্ছে যে রাজনীতির মাঠ এই ইস্যুতে গরম হবে। বিএনপি তো যেদিন শপথ নিল, সেদিন তো তারা পরিষ্কার করে বলেই দিল কেন তারা এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। তো জামাত তো আপনার শপথ নিয়েছেন, এনসিপিও নিয়েছেন, যেটা কায়সার ভাই বললেন যে এই টানাপোড়েনটা হয়তো এখন সংসদে গিয়ে শুরু হবে। সেই ক্ষেত্রে কি আসলেই আবার কোনো সংঘাত, আবার কোনো সমস্যা, আবার কি ফের জুলাই আমরা দেখতে পাবো কিনা, এরকম আশঙ্কা করা যায় কিনা? আচ্ছা, মানে প্রথম ব্যাপারটা হয়েছে কি যে আশরাফ ভাই যেটা বলেছেন সেটা তো খুবই যথার্থ, যে আমাদের মনোযোগটা সংসদের দিকে, কিন্তু ফ্যাক্টটা হয়েছে কি মানে জুলাইয়ের পরবর্তীতে যা কিছু হয়েছে, আপনি যদি একটু পেছন থেকে আসেনও, জুলাইয়ের একটা স্পিরিট ছিল যে আপনার একটা আপনি জানেন যে আপনি আসলে কার বিরুদ্ধে লড়ছেন, এটা মোটামুটি সবাই পরিষ্কার ছিল যে আপনি একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছেন, কার ব্যক্তি বলেন তার সাথে যুক্ত, এটা আপনার কাছে খুব পরিষ্কার ছিল এবং কী জন্য লড়ছেন। কিন্তু জুলাই হবার পরে, মানে এর পরের যে
18টা মাস ওখানে যে কে কখন লড়ছে, কে কার বিরুদ্ধে লড়ছিল, কে কার সাথে কি উদ্দেশ্যে এই সব কিছু করছিল, এটা এতটা অস্বচ্ছ হওয়া শুরু করলো যে আপনার জুলাইয়ের স্পিরিট কিন্তু ক্ষীণ হতে 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 একদম মানে বেশি দিন না, মানে মনে করেন 8 তারিখের পরে ওই মাস থেকেই একটু 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 করে কমতে কমতে, এবং আমরা বলেছি যে এটা কিন্তু জাতি হিসেবে এই যে যদি থাকে, দেখেন আমি এক শব্দটা কি বলেছি, যদি বাংলাদেশের ইতিহাসে সত্যি সত্যি জুলাই কোথাও থাকে, আবার যদি কখনো ইতিহাস রচিত হয়, তাহলে এটা একটা বেদনার নাম হয়ে থাকবে। এর কারণ হচ্ছে, মানে কারণটা কি সেটাই, বেদনার নাম কেন হবে? কারণ হচ্ছে এটা এত বড় একটা সম্ভাবনা ছিল জাতিরাষ্ট্র গঠনের। হ্যাঁ, এটা পৃথিবী খুব কম জাতিরাষ্ট্র পায়, কিন্তু সেটি এত ন্যাক্কারজনক জায়গায় এসে পড়লো, সেটি এগেইন ক্ষমতা দখলের লড়াইয়ে পরিণত হলো। শুধু ক্ষমতা না, স্বার্থ, সুবিধা, সুযোগ এবং বিশৃঙ্খলা এবং কোনো ধরনের আদর্শ না থাকা, কোনো ধরনের নীতি না থাকা, কার সাথে কে কেন লড়াই করছে কেউ কিছু জানে না, কে কাকে কখন। জুলাই তো ধরেন আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক ভালো যাচ্ছে না, সেজন্য আমি আপনাকে আক্রমণ করব, সেজন্য তো জুলাইটা ছিল না, রাইট? ওটা তো ভিন্ন ছিল। এই ভিন্নতা, এই মতাদর্শটাকে আপনি প্রথম সংকট হয়েছিল, আপনি 5ই আগস্টের পরে আপনার আইডিওলজিটাকেই আপনি কনফার্ম করতে পারেন নাই। আপনি কনফ্রন্টেশন করেছেন কিছু ব্যক্তির বিরুদ্ধে, আপনি কনফ্রন্টেশন করেছেন রেজিমের বিরুদ্ধে, কিন্তু আপনি ভুলে গেছেন আপনার কনফ্রন্টেশন হওয়ার কথা ছিল আপনার মতাদর্শের ভিত্তিতে। যে বৈষম্যের বিরুদ্ধে আমরা যে কথা বলেছিলাম, বৈষম্য বিরুদ্ধে কথা বলে তো আপনি অনেক অনেক বৈষম্য তৈরি করেছেন আচ্ছা, ফ্রম দ্য ভেরি বিগিনিং, রাইট? বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আপনি চিন্তা করে দেখেন, আপনার মনে আছে গাছের পাতাটা ছেঁড়া বারণ, আদিবাসী চলে গেল, আপনি যদি মনে করতে পারেন। আপনি মনে করে দেখেন বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে যে আপনি নারীর প্রতি বৈষম্য করে ফেললেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে যে আপনার মাঝারপন্থী যারা আছে সেখানে আক্রমণ হয়ে গেল, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে যে আপনার বাউল, ফকির, পালাগান সংস্কৃতির মধ্যে আক্রমণ চলে গেল, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে যে কোনো একটা জায়গায় যে কোনো একটা মেলা হবে, আনন্দ হবে, উৎসব হবে, সেখানে আক্রমণ হয়ে গেল, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার জন্মদিন উপলক্ষে আপনার সেখানের অনুষ্ঠান হবে, সেখানে আক্রমণ হয়ে গেল, সাকরাইন উৎসবের বিরুদ্ধে আক্রমণ হয়ে গেল। বৈষম্যের বিরুদ্ধে আপনি কথা বলতে যে কি কেউ এগুলো করে? হোমন্তী উৎসবে ঝামেলা হয়েছিল? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এই যে এটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অর্থ কি এরকম ছিল? জুলাই কি জন্য হয়েছিল যে আপনি যে হুঙ্কার দিয়ে অমুকের ঘরে ভাঙবেন, তমুকের মিডিয়া হাউসে আগুন লাগাবেন, তমুকের বাড়ি ভাঙবেন? জুলাই কি আন্ডার এনি সার্কামস্টেন্সেস এই জন্য হয়েছিল যে আপনি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, দলিল, দস্তাবেজ এগুলো ভাঙবেন, অথবা সোসিওলজির নভেরার তৈরি করা শিল্পকর্ম ভাঙবেন, তাই না? এগুলো তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই জুলাই। মানে কোনো অদ্ভুত কারণে একটা শব্দ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উচ্চারণ করলেন, মেটিকুলাসলি ডিজাইন, সেই দিন জুলাই আর জুলাই থাকে নাই। তাহলে জুলাই সনদের যে মানে ভবিষ্যৎ কি তাহলে এখন? আমি আসলে সত্যিকার অর্থে এখন না, আমি তখনও বলেছি, এখনও বলছি, এই জুলাই সনদটি কোনো বাংলাদেশ নিরূপণ তৈরি এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা জুলাইয়ের আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল তাদেরকে এক ধরনের রক্ষা কবচ দেওয়ার বাসনা। আসবে আপনার কাছে একটু বিরতি নিয়ে এসে, তার আগে স্যার আশরাফ ভাই আপনাকে বলে যে বৈষম্য নিয়ে একটু কথা বলবো, অর্থনৈতিক বৈষম্য, গণতন্ত্র, টেকসই, এসব নিয়ে একটু বিরতির পরে এসে আপনার সাথে আলোচনা করবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথে থাকবেন। আমরা আবারও ফিরলাম আলোচনা। আমরা কথা বলছিলাম বিএনপির কার্ড নিয়ে। আবারও যেতে চাই আশরাফ কাছার আপনার কাছে। সেটি হচ্ছে যে মানে অর্থনৈতিক বৈষম্যের কারণে যেটা হচ্ছে সামাজিক একটা অস্থিরতা তৈরি হয়, আপনার মানব সম্পদ উন্নয়ন না হলে আমরা যেটা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় না। তাহলে রাষ্ট্রের ভারসাম্যটা আসলে কোন জায়গাটায় থাকে? ভারসাম্যকে এক জায়গায় আনতে হলে কার সাথে কার সুতার বন্ধনটা শক্ত করতে হবে, কিভাবে সেই জায়গাটায় কাজ করা যায়? দেখুন, আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গত শাসনের পতন হয়েছে, 18 মাসের অন্তর্বর্তী সরকার, আমরা কিন্তু একটা মানে বাজিকর বাটপারদের হাতে পড়লাম 18 মাসের শুরুতে। সেটি আমি অন্তর্বর্তী সরকারের কারো কারো ব্যাপারে বলছি, ছাত্র নেতাদের, তরুণদের কথা বলছি, এবং একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেনি, তাদের আবার প্রক্সি সংগঠন আছে অনেকটা ইরানের মতো, মানে তারা তাদের সিস্টার অর্গানাইজেশন, তরুণ সংগঠন সব মিলিয়ে। ফলে যেটি হলো
যে শেখ হাসিনার বিদায়ে বাংলাদেশ মানে যুদ্ধবদ্ধ হলো, একসাথে নামলো। তার স্বৈরাচারী শাসন, তার অপশাসন, তার ব্যাংক লুট, ভোটহীনতা সব কিছু সত্যি, কিন্তু পরবর্তীতে কয়েকদিনের মধ্যে আমরা টের পেলাম এটি আবার একটি ফটকাবাজদের হাতে পড়ল। তারা আবার ভয়ঙ্কর শক্তি, তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়, তারা আমাদের সংস্কৃতির বিরোধী একটি সংস্কৃতি ধারণ করে, তারা আইন নিজের হাতে তুলে নিতে চায় এবং তারা আসলে বৈষম্য বিরোধী মতাদর্শকে ধারণ করে না। কেননা তারা একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শকে ধারণ করে, বিশেষ অর্থনৈতিক মতাদর্শকে ধারণ করে এবং তারা সেটিকে প্রতিষ্ঠা করতে চায়। যেই বাংলাদেশে আপনার ধরেন সব জাতিগোষ্ঠীর মানুষ, সব বিশ্বাসী অবিশ্বাসী মানুষের একসাথে বসবাসের রেওয়াজ আছে, রীতি আছে, সেই সামাজিক মিথস্ক্রিয়াটাকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করলো। তাতে করে যেটি হলো, যেমন আপনি খেয়াল করবেন তারা কিন্তু নির্বাচনটি চায়নি, তারা নির্বাচন যতভাবে চেয়েছে পিছিয়ে দেওয়া হোক, কেননা তারা অনেকটা ক্ষমতায় ছিল, সেটি অন্তর্বর্তী সরকারের কারণে, সেটি প্রশাসনের কারণে, সেটি তাদের মাঠের তৎপরতার কারণে। এবং তারেক রহমান দেশে ফিরতে যত দেরি করেছেন ওই শক্তিটি তত অপশক্তি হিসাবে বাজারে বিস্তার লাভ করেছে। তারা আপনার মব ভায়োলেন্স করেছে, তারা ইউটিউবার মব রাজাদের অধীনস্থ হয়ে কাজ করেছে এবং তারা আমাদের সামাজিক ঐক্যের জায়গায় দেশটাকে আরও যতভাবে বিভাজিত করা যায় সেই কাজটি করেছেন। এবং আপনি খেয়াল করবেন যে তাদের অডাসিটি, মানে নারীদের ব্যাপারে তাদের যে ভূমিকা এবং হেনস্থা করা, অথবা বিশ্বাসী মানুষ কিংবা অবিশ্বাসী মানুষের সম্পর্কে তাদের যে ধারণা, কে কোন পোশাক পরবেন, কয় ঘন্টা কাজ করবেন, এই জাতীয় কথাবার্তা বলে আমি আপনাকে একদম হলফ করে বলতে পারি যারা জুলাই আগস্টে রাস্তায় ছিল তাদের সিংহভাগ মানুষ মনে করেছে যে আমরা ভুল হাতে পড়লাম, আমরা হয়তো একটি স্বৈরাচারী মানে অনির্বাচিত শাসকের হাত থেকে একটি ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আবার পড়লাম, যারা ধর্মকে ব্যবহার করেছে তাদের সন্ত্রাসের জন্য, যারা আপনার ক্ষমতাকে ব্যবহার করেছে তাদের সন্ত্রাসের জন্য। এবং মানুষ তখন অস্থির দেশকে দেখতে পেল, তার মধ্যে কোনো স্থিতি নাই, তার মধ্যে কোনো নিশ্চয়তা নাই, যে যখন যে যার মতো করে আইন হাতে তুলে নিচ্ছে, আগুন দিচ্ছে, ভেঙে ফেলছে, এই যে জায়গাটা। এখন তো সেই প্রশাসন, সেই পুলিশ সব কিছু আছে, তাহলে মব কেন হচ্ছে না? আগে কেন হলো মব? আমি বলি মব কিন্তু আশ্রয় প্রশ্রয় ছাড়া হয় না। আমরা যদি মনে করে থাকি চারজন মহলের আশ্রয় প্রশ্রয় হয়েছে, কয়েকটা যুবক, কয়েকটা মানুষ একসাথে হয়ে ভাবলো আজকে আমরা মব করব, ব্যাপারটা তা না। মানে পরিকল্পনাটি উপর মহলে হয়, আশ্রয় প্রশ্রয়টি উপর মহলে হয় এবং যাদের দায়িত্ব থাকে সেটিকে ভণ্ডুল করে দেওয়ার, তারা সেই দায়িত্বটি পালন করেন না। আবার ওই মহল যারা পরিকল্পনাটি করেছেন তারা আপনার কাছে এসে শোক প্রকাশও করবে। এরকম একটি পরিকল্পিত অনিশ্চয়তা এবং নৈরাজ্যের জায়গায় বাংলাদেশ গিয়েছিল। আপনি খেয়াল করবেন নির্বাচনের পরে মানুষের মুখে এবং স্বস্তি দেখতে পাই, কেননা তারা বুঝতে পেরেছে যে ভয়ঙ্কর একটি খাত থেকে বাংলাদেশ বেঁচে এলো। এটি কিন্তু শুধু একটি নির্বাচন না। দেখুন, আমি কিন্তু একমত যে আমরা সংস্কারের বড় জায়গাটি ধরতে পারিনি, আমরা দেশ গঠনের বড় জায়গাটি ধরতে পারিনি, ক্ষমতার পালাবদলই হয়তো হয়েছে, কিন্তু এখন আমাদের মনে হয়েছে যে ওই বড় জায়গাটি না ধরলেও হবে, ক্ষমতার পালাবদলটি হয়ে যেন দেশে একটা স্থিতি আসে, মানুষের ভেতরে সেই স্বস্তি কাজ করছে। ডক্টর রেজওয়ান, আপনি একটু বলবেন, আশরাফ ভাই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়া বা ওরকম কিছু একটা বলার চেষ্টা করেছেন, সেই জায়গাতে একটু বলবেন আপনি যে এবার আমরা দেখলাম যে 21 ফেব্রুয়ারিতে মানে শহীদ দিবসে জামায়াত ইসলামের পক্ষ থেকে, জামায়াত ইসলামী বলবো না, তারা বিরোধী দলের পক্ষ থেকে তারা সেখানে ফুল দিতে গিয়েছিলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তারা বলেছেন যে বিরোধী দলের আচার অনুষ্ঠান মানার জন্যই তারা মূলত এখানে এসেছেন। পরবর্তী প্রশ্নের উত্তর হয়তো আপনি জানেন, সাংবাদিক জিজ্ঞাসা করেছিল এটা কি নাজায়েজ কিনা, সে প্রশ্ন উত্তর তিনি দেননি। অনেক বছর পরে, আমার জানা মতে মানে স্বাধীনতার আগে তারা গিয়েছে কিনা আমি জানি না, স্বাধীনতার পরে তারা যায়নি, এই প্রথম তারা গেল। আপনি কি এটা নিয়ে কোনো মন্তব্য করবেন? না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে একটা কথা আছে না, সিস্টেম আপনাকে দিয়ে অনেক কিছু করায়। মানে সিস্টেম বলে একটা জিনিস, যেটা আমি সবসময় বলেছি, আপনি যখন একটা সিস্টেমে পড়বেন, যেটা বিগত সরকারের একটা বিষয় ছিল, জামাতে ইসলামকে আপনি, এবং এবারও এখনও যেটা হয়েছে যে আপনি আরেকটি দলকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছেন না, আপনি যখন কোনো দলকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন, সেটা যে দলই হোক, সে তখন কিন্তু সেটা অনুসরণ করতে বাধ্য হয়। আই ডোন্ট বিলিভ যে জামাত ইসলাম তার মতাদর্শ বা চিন্তা থেকে সরে এসে যে শহীদ মিনারে ফুল দিয়েছেন, না। এবং সে কিন্তু নিজে পরিষ্কার করে বলেছেন, হ্যাঁ, এটা উনি বলেছেন। তো এই জায়গাটা, এটাকে আমি ক্রেডিট দিতে চাই যে উনি বলেছেন, তারপরে এসেছেন এরকম না, এসে আসতে উনি বাধ্য,
তারপর এসেছেন আমি আপনার সাথে একমত না, আসতে উনি বাধ্য হয়েছেন। উনি যে কথাটা বলেছেন এটার একটা বক্তব্য মিসিং, সেটা হচ্ছে যে বাধ্য করা। এবং আপনি খেয়াল করে দেখবেন ওই রাত্রেবেলা শহীদ মিনারের ওনারা যে 11 দল, আপনি কারেক্টলি বলেছেন যে ওটা কিন্তু শুধু ওনারা আসেননি, 11 দল এসেছেন, তাই না? এবার খেয়াল করবেন ওই শহীদ মিনারের ওই যে উনি যখন দিচ্ছেন সাথে নাইজাম, ওখানে একজন নারীও নাই, এগেইন খেয়াল, জি, একজন নারীও নাই, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে কি? তার মানে হচ্ছে উনার আদর্শ থেকে উনি একচুত পরিবর্তন হয়নি, এক চুলও উনি পরিবর্তন হয়নি। তো এইটা এই পুরো প্রজেকশনে ওনারা নির্বাচনী প্রচারণায় যেটা করছিলেন এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। উনি বলছেন যা তা উনি মানেন না, উনি করছেন যা তা তিনি করতে চান না, উনি বলতে চান যা তা তিনি বলতে পারেন না। এই যে বিষয়টা, এই যে অন্তর্দহন, এই অন্তর্দহন হয়তো বা কেউ বুঝেছেন, কেউ কেউ বুঝে নাই, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝেছে বলেই তো এরকম একটা নির্বাচনের ফলাফলটা এসেছে, তাই নয় কি? কারণ এখানে আমি খুব বলতেই চাই, এই যে জয়টা আশরাফ ভাই যেটা বললো, এই নির্বাচনটি না শুধু নির্বাচন ছিল না, এই নির্বাচনটা ছিল হচ্ছে ভাই আমি সন্ত্রাস চাই না স্বৈরাচার চাই, সন্ত্রাস ভালো না স্বৈরাচার ভালো? ভাই স্বৈরাচার ভালো। বাঁচবো নাকি মরবো? ভাই বাঁচতে চাই। আলাপটা ওই জায়গায় যেয়ে পৌঁছেছিল কিন্তু, মানে এবং সবচেয়ে বড় দুঃখজনক কি, যেটাকে মিডিয়া আমরা সবাই বলেছি মব, ওটা কোনো মব ছিল না, ওটা ছিল পরিকল্পিত সন্ত্রাস, যেখানে মিডিয়া সকলে মিলে সেটাকে মব নাম দিয়ে প্রথমে এক ধরনের বৈধতা উৎপাদন করেছে। আবার বিরতির পরে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিল্ম আমাদের আলোচনা আমরা করছিলাম বিএনপির কার্ড নিয়ে, বিএনপির কি কার্ড সেইটা নিয়ে আলোচনা করছিলাম। আবার যেতে যে আশরাফ কাছার আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বিভিন্ন জেলা উপজেলাতে আওয়ামী লীগের কার্যালয়ে যে তালা মারা ছিল, সেই তালাটা অনেক দিন ধরে জং পড়া ছিল, সেই জং পড়া তালা খুলে দেওয়া হচ্ছে। এখন বিএনপির সময় এগুলো খুলে দেওয়া হচ্ছে। এখন এইটা কি আসলে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসা, নাকি বিএনপি কোনো কৌশলী ভূমিকা নিচ্ছে? মানে এটা আপনি কিভাবে দেখেন? দেখুন, প্রথমত আওয়ামী লীগকে যেভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে, এটা একেবারেই ঠিক হয়নি। কেননা আমরা জামাত ইসলামীকে কি দেখলাম, জামাত ইসলামীকে কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা, এগুলো করে করে জামাতকে কিন্তু শেখ হাসিনা শক্তিশালী একটি জায়গায় পৌঁছে দিলেন। এবং আপনি অনেক সবসময় মনে রাখবেন যে নির্যাতিতর উপরে মানুষের এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়, সেখান থেকে সমর্থন তৈরি হয় এবং তারা তাকে এক পর্যায়ে গ্রহণ করতে শুরু করে। বাংলাদেশ রাষ্ট্রে জামাত ইসলামী কখনো এই পজিশনে কখনো ছিল না। এই যে আপনি বলছেন 54 বছরে শহীদ মিনারে কেন যায়নি, জামাত যা দেশের চতুর্থ দল ছিল, শহীদ মিনারে ডক্টর শফিকুর রহমানকে যেতে হয়েছে উনি বিরোধী দলীয় নেতা হিসাবে, এটি তার আচারের অংশ। এখন উনি যদি না যান, কেউ একজন বলতেই পারে আমাদের অন্য বিরোধী দলীয় নেতা লাগবে, যেহেতু এই লোকটি যেতে চাচ্ছেন না। কাজেই জামাত এখন খুব ফাঁদে পড়েছে। যেমন একই ফাঁদে পড়েছিল, তাদের মূল নাম হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী করতে হয়েছে তাদের। জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে, আমাদের সংস্কৃতির পক্ষে, আমাদের মৌল চেতনার পক্ষে নিজ থেকে কোনো অবস্থান কখনো নেয়নি। যেটা মানে সিচুয়েশনের কারণে নাম পাল্টিয়েছে, সিচুয়েশনের কারণে শহীদ মিনারে গেছে। আপনাকে একটা কথা বলি, এই দলটির কৌশলী অবস্থান আছে, তার যে অর্থনৈতিক ক্ষমতা আছে, তার যে আপনার বিহাইন্ড দ্য সিন প্ল্যানিং করার ক্যাপাবিলিটিস আছে, এগুলো নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এই নির্বাচনটি আপনি কোনোভাবে বাঁচোয়া হয়েছেন, এই নির্বাচনটির পেছনেও অন্তর্বর্তী সরকারের লোকজন, প্রশাসনের লোকজন জামাতকে নিশ্চয়ই মানে আশ্বাস দিয়েছিল যে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তারা মানুষকে বলেছিল, সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা পাওয়ারে চলে গেছিল, সোশ্যাল মিডিয়াতে যদি সেটি দেখেছেন। এবং তারা, আপনি জানেন যে 5 জন মন্ত্রীকেও তারা পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারা কিন্তু বলেননি যে আমরা বিজয়ী হলে এরা মন্ত্রী হবে, তারা বলেছেন এরা আমাদের মন্ত্রী। আচ্ছা, আপনার এটা নিয়ে আপনি যদি বলতে চান কোনো কিছু, যে আসলে নির্বাচন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, যেটা বললেন আশরাফ। ডেফিনেটলি বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমি আপনাদের মিডিয়াতে বসেই মিডিয়ার সমালোচনা না করে পারছি না, ঠিক আছে? দেখেন, আপনি গত 17 মাসটাতে আমি তো বিরক্ত হয়ে গিয়েছিলাম। আজকেও একদিনে হয়েছে সোশ্যাল মিডিয়ার সরকার। আমি দেখেছি যে সংবাদ সম্মেলন না করে গুরুত্বপূর্ণ পদে থাকা লোকজনের স্ট্যাটাসের উপর ভিত্তি করে মিডিয়া নিউজ করছে, ওই স্ট্যাটাস আবার এডিট হচ্ছে এবং সকালবেলায় আবার ডিলিটও হচ্ছে।
তো এইটা তো ভাই কোনো অফিসিয়াল মানে ডেকোরাম হতে পারে না, এবং এটাকে যে করা যায় না, দিস ইজ এ মিডিয়া ইজ ভেরি এম্পাওয়ার্ড এবং ভেরি পাওয়ারফুল একটা কম্পোনেন্ট না গণতন্ত্রের জন্য। অবশ্যই, জি। তো সেই জায়গাটাতে কবে কখন সোশ্যাল মিডিয়া এসে আপনার এই জায়গাটা দখল করলো, এই জবাবদিহিতা তো মিডিয়াকেই দিতে হবে, তাই না? এখন ভাই যেটা বলছিলেন, কি যেন ভাই যে বললেন যে আগে হয়েই যাচ্ছিল নির্বাচনের মানে তারা প্রায় বিজয়ী হয়ে প্রায়- গেছে। প্রায় বিজয়ী। দেখুন, আমি সামাজিক শুধু যোগাযোগ মিডিয়ার সাথে একটু যোগ করি, মিডিয়া তো একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, Exactly. তার ইন্ডিপেন্ডেন্ট ভিউজ থাকবে সবচাইতে পাওয়ারফুল লোকটার ব্যাপারেও। আমরা দেখলাম যে মিডিয়াকে নাচানো যায়, মিডিয়া নাচে, কোন মানুষ সব কথায় নাচে যার নিজস্ব কোনো সত্তা নাই? সক্রিয়তা দেখুন, কেউ একজন পোস্ট দিয়ে আপনাকে মাঝরাতে বিভ্রান্ত করলো, নিজেকে বিজয়ী ঘোষণা করলো, তার মতাদর্শের আরও 4 জনকে বিজয়ী করলো, মিডিয়া সেটি প্রকাশ করলো। এবং মিডিয়ার আবার একে অন্যের প্রতিযোগিতা, এবারের নির্বাচনে আমরা যেটি দেখলাম সেটি কিন্তু ভয়ঙ্কর। নির্বাচনটি ভালো হয়েছিল বলে মানুষ কিন্তু কোনো মিথ্যা প্রচারণায় কান দেয়নি, নালে কিন্তু ফলাফল পরের দিন আপনি অন্য কিছু। আপনি শেষ করেন, সেটি হচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়া যখন ভূমিকা নিতে পারে না, তখন তো এই যে আপনার ফেসবুক অন্যান্য ওরাই তো তখন তো সেই গল্পটি ছিল 5 আগস্টের মানে আগে। হ্যাঁ। কিন্তু বিগত সরকার তো বলেছিল যে মিডিয়াতে আপনি স্বাধীনতা দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কেন ওই জায়গাটা মিডিয়া নিতে পারলো না? এর জবাবদিহিতা কিন্তু মিডিয়াকেই দিতে হবে, তাই না? এবং আমি একটা কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, কোনো স্বৈরাচার এককভাবে স্বৈরাচার হয় না, তাকে আমরা সবাই মিলে স্বৈরাচার বানাই। আর এটাও আমি একটা কথা বলতে চাই, ধরেন 5ই আগস্টের পরে যদি 30 দিনের মধ্যে একটি নির্বাচন হতো, তখন যে ফলাফল হয়েছে 18 মাস পরে তো তা হয়নি। মনে রাখবেন, 5ই আগস্টে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আন্ডারগ্রেডে থাকা, তার হয়তো বা ছিল 5%, সেটা কিন্তু অলরেডি 50%-এর কাছে চলে আসছে। আরও যত দিন যাবে সে আরও বেশি হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনার লড়াইটা কিসের সাথে ছিল? যে কথাটা আমি বারবার বলছি, ছিল কিন্তু সিস্টেমের সাথে। কিন্তু এই সিস্টেমের দিকে কেউ কোনোভাবেই মনোযোগী ছিল না। তখনও মানুষের চাই ভাই কোটা না মেধা ছিল না, আলাপ ছিল ক্ষমতা না জনতা, ক্ষমতা ক্ষমতা। বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, দেখবেন আমাদের অনুষ্ঠান বিরতির পরে এসে। বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনায়। কথা বলছিলাম বিএনপির কার্ড নিয়ে। আশরাফ কাসের, আপনি একটু বলবেন 12 তারিখের পর থেকে এখন পর্যন্ত যে বিএনপির কার্ড, ফ্যামিলি কার্ড, আবার কৃষক কার্ড দেওয়ার প্রক্রিয়া তারা শুরু করেছে, পাইলট প্রকল্প শুরু করবে, ঈদের আগেই সম্ভবত এটা শুরু করবে। এই যে 12 তারিখ থেকে এখন পর্যন্ত বিএনপিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তাদের? দেখুন, শপথ নেওয়ার পরে এখনও 7 দিন যায়নি, মন্ত্রিসভা বলি, প্রধানমন্ত্রী বলি, কিন্তু আমাদের কাছে বেশ কিছু জিনিস মানে বেশ উজ্জ্বল মনে হচ্ছে। ধরুন, আমরা একটি রাজনৈতিক সরকার চাই যা রাজনৈতিক দিক নির্দেশনা থাকবে এবং সেই রাজনৈতিক উদ্দেশ্যে অনেক কিছু করবে। কথার কথা, ফ্যামিলি কার্ডটি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, কৃষক কার্ড নির্বাচনের প্রতিশ্রুতি, খাল খনন নির্বাচনের প্রতিশ্রুতি, এই তিনটাই কিন্তু সমান গতিতে এগুচ্ছে। আমরা জানতে পেরেছি যে এই যে 2-3 দিনের মধ্যেই হয়তো ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হবে। যেমন চেষ্টা হচ্ছে যে 1 কোটি মানুষকে, যারা দরিদ্র এবং যারা সহযোগিতা চায় রাষ্ট্রের, তাদেরকে দেওয়া হবে। দেখুন, এটি অনেক দারুণ উদ্যোগ। এটি যেই নামেই আপনি ডাকুন না কেন, ইভেন শেখ হাসিনার সময়েও কিন্তু অনেক ধরনের বিধবা ভাতা, এই ভাতাগুলো ছিল, কিন্তু এর বন্টন নিয়ে প্রশ্নটি ওঠে যখন আপনি মুখ চিনে চিনে দলীয় নেটওয়ার্কে প্রকৃত অনাহারীকে না দিয়ে। বিএনপি সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, এই নিয়ে অভিযোগ যেন না ওঠে। সেটি ফ্যামিলি কার্ডও না, সেটি কৃষক কার্ডও না। প্রশ্ন হচ্ছে যে এই তহবিল তারা কোত্থেকে জোগাড় করবেন? কারণ আপনার যদি 2,500 টাকা করে আপনার 1 কোটি পরিবার বা 1 কোটি মহিলাকে এই কার্ড দেওয়া হয়, তার তহবিলটি কোত্থেকে জোগাড় হবে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। খাল খনন প্রুভেন যে আপনার যখন আমাদের পানি প্রয়োজন হয়, পানি থাকে না, অতএব আপনি বড় নদী থেকে পানি এনে এটা প্রিজার্ভ করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে সরকারের যিনি প্রধান, তারেক রহমান, তার সদিচ্ছা আমাদের কাছে বেশি চোখে পড়ছে। তিনি দেখেন মানে প্রোটোকল না ইউজ করে ঢাকা শহরে চলাচল করছেন। আমরা দীর্ঘদিন পরে একজনকে দেখতে পাচ্ছি শহরের পরিচিত ট্রাফিকের ভেতরে, যিনি মানে খেয়াল করতে পারছেন ট্রাফিক কোন দিকে যায়। আপনি নিরাভরণ কাপড় চোপড়ে দেখতে পাচ্ছেন। যেই গরমের দিনে বাংলাদেশে অপ্রয়োজনে স্যুটকোট পরে থাকে সচিবালয়ে, সেখানে প্রধানমন্ত্রী নিজে একটা উদাহরণ হিসেবে যাচ্ছেন এবং তিনি একক
অ্যাকোমোডেটিভ অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটির কথা বলছেন, এমনকি বিরোধী দলের বাসায় বাসায় গিয়ে আপনার ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা সাক্ষাৎ করেছেন। সব কিছু মিলিয়ে রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তনের চেষ্টা উনি করছেন। সরকারটি প্রয়োজনের তুলনায় বেশ বড় বলে আমার ধারণা। 30-25টি মন্ত্রী হলেই কিন্তু শুরু হতো। আমরা বলছি না যে আপনি এরপরে নেবেন না, আপনি অবশ্যই যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন। দেখুন, আমাদের দেশে একটা ইগোর খেলা হয়, কাউকে বাদ দিলে মনে করা হয় তাকে কেন বাদ দেওয়া হলো, উনি কি দুর্নীতিগ্রস্ত কিনা। পারফরমেন্সের উপরে ভিত্তি করে আপনি বাদও দিতে পারেন, নতুন কাউকে ইন্ডাক্ট করতে পারেন। কাজেই সরকারের সূচনা আমরা দারুণ দেখতে পাচ্ছি। নির্ভর করবে এর এগিয়ে যাওয়াটা কেমন হয় এবং সমাপ্তি কেমন হয়। ডক্টর রেজন, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী, এক মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, একজন উপদেষ্টা, একজন সচিব, এডিশনাল সেক্রেটারি, সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে কি আসলে কোনো জটিলতা হবে কিনা? আমরা তো ছোটবেলায় পড়েছি না, টু মেনি পিপুল স্পয়েল দ্য কুক। জটিলতা তো ডেফিনেটলি হবে, এত সহজ হওয়ার কোনো কারণ নাই। এক, দুই হচ্ছে পপুলিস্ট হাওয়াতে দয়া করে পা দেওয়া উচিত হবে না। ডেফিনেটলি দেয়ার আর সাম পজিটিভ থিং, যেটা আশরাফ ভাই বলেছেন খুবই চমৎকার। কিন্তু আপনি যদি আমাকে পার্সোনালি বলেন, আমি মোটেও খুশি না যে জনাব তারেক রহমান, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি তার নিরাপত্তা বেষ্টনী ছোট করে ফেলবেন। বিকজ আমি যতটুকু জানি যে উনার আশা থেকে শুরু করে মানে নিরাপত্তা প্রসঙ্গটা উনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটা আমি কিন্তু আই এম নট রেডি টু সি এনি ফর্ম অফ ভায়োলেন্স রিগার্ডিং এনিথিং। তো সেটা একটা। 2 নাম্বার, আমি আসলেই মনে করি এটাও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই জ্যামে বসে থাকতে দেখে ভালো লেগেছে, সাধারণ নাগরিকের জায়গা থেকে কিন্তু খুব ভালো লেগেছে। আমিও বসে থাকি, তুমিও বসে থাকো, ঠিক আছে, বাট আমার তো একটা র্যাশনাল মাইন্ড আছে। সেটাও আবার খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কাজে মানে অনেক কাজ আছে কিন্তু করার, মানে ওই 1 ঘন্টা টাইমের যে মূল্য সেটা কিন্তু আসলে একটা খুব ম্যাটার করে, তাই নয় কি? আরও একটা কথা না বললেও না, হয়েছে কি দীর্ঘদিন আপনার ক্ষমতা শুধু না, আমি এটা বলতেই চাই, বিএনপি কিন্তু অ্যাজ এ দল, বিএনপি কিন্তু আপনার শুধু ক্ষমতা না, বাংলাদেশের পুরো রাজনৈতিক চর্চার বলয় থেকেই কিন্তু অনেক দূরে। এই যে বলয় থেকে দূরে হওয়ার কারণে কিন্তু জগৎ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে রাজনৈতিক জগৎটাও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। ইট ইজ নট এ টাইম টু রেসপন্স ফর এ মানে পারফরমেন্স। এটা কিন্তু পারফরমেন্স করার মানে ওই যে আপনি পপুলিস্ট পারফরমেন্সের টাইম না। ইট ইজ দ্যাট হাই টাইম যে আপনি আসলে করবেনটা কি। এবং এই যে ভাষা বলছে না মন্ত্রীরা, এই যে ভাষাও যে পরিবর্তন করা, বুঝছেন, এটা হলে এটা না, এই লজিকে এখন আর বাংলাদেশ চলে না। এটা যত তাড়াতাড়ি বুঝবে ওনাদের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। আর বিরোধী দলকে বলবো, তারা একটি সংসদে দয়া করে মাঠের রাজনীতি সংসদে নিয়ে যান, মানুষকে একটু রেহাই দেন। ধন্যবাদ ডক্টর রেজওয়ানা করিম সিকদার এবং আশরাফ কাছার, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।